শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো আর সুস্থ আছো। আজকের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে আবারও শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি পারভীন সুলতানা, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। শিক্ষার্থীরা, ইতিমধ্যে গত 3টি ক্লাসে সিলেবাসে অন্তর্ভুক্ত এক মালিকানা ব্যবসার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আশা করছি আমাদের বিভাগের শিক্ষকগণ তোমাদেরকে এরই মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তোমরা এতদিনে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের সম্পর্কে তোমরা আত্মস্থ হয়ে গেছো। চলো তাহলে যাক। আমি আগেই বলেছি আজকে আমি 3য় অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসা এই অধ্যায় থেকে আমি বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করছি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে। তোমরা যেহেতু এসএসসি পার করে এসেছো, সেহেতু এই সম্পর্কে তোমাদের আগেই তোমরা জানো এবং তোমরা বুঝতে পেরেছো কোন কোন ধরনের প্রশ্ন আসে। প্রথমে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এই ধরনের বা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। যেমন 1 নম্বরে আছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সংগঠন কোনটি? এটির অধীনে আছে 4টি অপশন। তোমাকে যেকোনো একটি বেছে নিতে হবে। যেহেতু কিছু বলা নেই এখানে 1, 2 বা 1, 2, 3 এভাবে ভাগ করে। এখানে আছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সংগঠন কোনটি? আমরা কিন্তু এক মালিকানা ব্যবসায় ইতিমধ্যে আলোচনায় পড়েছি যে কোম্পানি, সমবায় সমিতি, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সংগঠনটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। পরের বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর শতকরা 80% ব্যবসা কোন সংগঠনের অন্তর্ভুক্ত? আমি যখন তোমাদেরকে মালিকানার ভিত্তিতে ব্যবসার শ্রেণীবিভাগ পড়িয়েছি তখন কিন্তু আমি আলোচনা করেছি যে পৃথিবীর শতকরা 80% ব্যবসা কিন্তু এক মালিকানা সংগঠনের অন্তর্ভুক্ত। অপশনগুলো এখানে দেওয়া আছে অংশীদারি, এক মালিকানা, সমবায় সমিতি এবং কোম্পানি। তুমি কোনটাকে বেছে নিবে? অবশ্যই আমরা জানি 80% সংগঠন যে ব্যবসার সাথে জড়িত সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নটি হচ্ছে দায়-দায়িত্বের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? অর্থাৎ কোন ব্যবসায় দায় বেশি বা ঝুঁকির পরিমাণ বেশি? সেখানে আমরা যখন এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো পড়েছি তখন আমরা বলেছি যে এক মালিকানা কারবারের মালিকের দায় বেশি, এই কারবারের ঝুঁকি বেশি। সেহেতু এবং মালিকানার ভিত্তিতে যখন পড়েছি সবগুলো ব্যবসা সংগঠনে যখন আমি আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে সবচেয়ে এক অংশীদারি, সমবায় সমিতি, যৌথ মূলধনী এগুলোর তুলনায় সবচেয়ে বেশি দায়ের পরিমাণ হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তাহলে এই 3 নম্বর প্রশ্নের অধীনে যে 4টি অপশন আছে ক, খ, গ, ঘ, আমরা তার মধ্যে থেকে বেছে নিব এক মালিকানা ব্যবসায়কে। কারণ অংশীদারিতে লাভ লোকসান বন্টন করা হয়ে থাকে, যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ারের ভিত্তিতে দায় দায়িত্ব নির্ধারিত করা হয়ে থাকে, সমবায় সমিতিতে তাই যার যে কয়টি শেয়ার তার দায় তার দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা সংগঠনটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? সমবায় সমিতি, যৌথ উদ্যোগ, অংশীদারি না এক মালিকানা? সেখানেও কিন্তু আমরা জানি যে এক মালিকানা কারবারের বা ব্যবসার মালিক যেহেতু একজন, অংশীদারি কারবারে 2 বা ততোধিক, যৌথ উদ্যোগেও তাই 2টো দেশ, সমবায় সমিতি অনেক সংখ্যক সদস্য। তাহলে যেহেতু একক মালিক এবং একাই সে সকল কাজ করে থাকে সেহেতু সে দ্রুত সিদ্ধান্ত সে নিজেই গ্রহণ করতে পারে। তাহলে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ঘ নাম্বার অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। এখন আমি আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেখো এখানে কিন্তু একটি অপশন নেই, এখানে অনেকগুলো অপশনের আছে। যেমন 5 নম্বরে আছে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো। 1 নম্বর আছে ছোট হোটেল, 2 নম্বরে লন্ড্রি এবং 3 নম্বরে সেলুন। এখানে কিন্তু একটাকে বেছে নিতে বলা হয়নি। এখানে অনেকগুলো অপশন দিয়েছে। যেমন কতে আছে 1 এবং 2 অর্থাৎ ছোট হোটেল, লন্ড্রি। খতে আছে 1 এবং 3 ছোট হোটেল নাকি সেলুন। গতে আছে 2 এবং 3 এবং ঘতে আছে 1, 2, 3। আমরা যখন
এক মালিকানা কারবারের ক্ষেত্রগুলি নিয়ে পড়েছি, তখন আমরা দেখেছি যে যেখানে ব্যক্তিগত তত্ত্বাবধান দরকার হয়, অর্থাৎ ছোট হোটেল, লন্ড্রির দোকান যারা ব্যক্তিগতভাবে সেবা প্রদান করে, এবং সেলিন এখানেও তাই। এখানে সবাই ব্যক্তিগতভাবে সেবা প্রদান করে থাকে এবং সেক্ষেত্রে ব্যবসার মালিক বেশি হয় না, একজনই মাত্র এটি পরিচালনা করে থাকে। তাহলে আমরা এখানে ঘ নাম্বার অর্থাৎ ৩টা অপশনকে কিন্তু আমরা এখানে বেছে নেব। তারপরের প্রশ্নটি ৬ নম্বর আছে, এক মালিকানা ব্যবসায়ের সাফল্যের পেছনে মুখ্য কারণগুলো কি কি? এখানে বলা হচ্ছে ১ নম্বর আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আমরা জানি আসলেও তাই। মালিকের উৎসাহ এখানে একটি ব্যাপার। মালিক নিজেই লাভ লোকসান ভোগ করে। এবং ৩ নম্বর হচ্ছে প্রয়োজনে কর্মী নিয়োগ করা যায়। অর্থাৎ মালিক নিজে যখন পারছে না, সে তার বাড়ির আত্মীয়স্বজন অথবা কোনো কর্মী নিয়োগ করতে পারে। আমরা কিন্তু এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য এই ৩ টির কথাই পড়েছি। তাহলে এটি সাফল্যের পেছনে তাহলে কিন্তু ৩ টি জড়িত। এজন্য আমরা ঘ নাম্বারকে বেছে নিয়েছি ১, ২ এবং ৩। শিক্ষার্থীরা আমি এই ক্ষেত্রে বলতে চাই যে ১ম যে আমি ৪ টি অপশন দিয়ে দেখিয়েছিলাম, ৪ টি অপশন থেকে একটি, এটাকে আমরা সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন বলে থাকি। অর্থাৎ তুমি বই থেকে যে বেসিক জ্ঞানটি শিখেছো সেটি তোমাকে নিতে হবে। আর এখন যে প্রশ্নগুলো দেখেছি এখানে ৩ টি আছে, তোমাকে অপশন খুঁজে বের করতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমার জ্ঞানের দক্ষতাকে যেভাবে আমরা যাচাই করছি, তেমনি তুমি অনুধাবন, তুমি আসলে ব্যাপারটি বুঝতে পেরেছো কিনা। এই ধরনের প্রশ্নগুলোকে সাধারণত বলা হয়ে থাকে অনুধাবনমূলক প্রশ্ন। এবারে বহু নির্বাচনী প্রশ্নের আরেকটি ধরন, যেখানে একটা উদ্দীপক দেয়া থাকবে। উদ্দীপকের অধীনে দুটো প্রশ্ন সাধারণত দেয়া থাকে। এখানে একটা উদ্দীপক এখানে দেয়া হয়েছে যে মিস্টার কামাল শহরে একটি পরিপাটি পেস্ট্রি শপ চালায়। তিনি নিজেই দোকানে বসেন। আরো ২ জন কর্মচারী রয়েছে। সে এলাকায় বেশ পরিচিত। পাশে ২ টি স্কুল গড়ে ওঠায় তার ব্যবসার সুযোগ অনেক বেশি প্রসারিত। তাহলে এখানে আ এম যেখানে বলেছে মিস্টার কামাল শহরে একটি পরিপাটি অর্থাৎ ছিমছাম পেস্ট্রি শপ চালাচ্ছে। তিনি নিজেই দোকানে বসেন, তিনি নিজেই চালান এবং প্রয়োজনে তিনি ২ জন কর্মচারী রেখেছেন এবং সে ওই এলাকায় কিন্তু বেশ পরিচিত এবং এই পরিচিতি কিন্তু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেশ কাজে লাগে। আরেকটি হচ্ছে পাশেই ২ টি স্কুল গড়ে ওঠায় তার ব্যবসার সুযোগ অনেক বেশি। অর্থাৎ স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তারা অবশ্যই তাদের টিফিনে বা যেকোনো আ স্কুল শেষে তারা পেস্ট্রি শপে এসে হয়তো এখানে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে যায়, ঠিক না? তাহলে তার কিন্তু কাস্টমারের কিন্তু অভাব নেই। সে সুন্দর একটি জায়গায় তার স্কুলটি সে তার ব্যবসাটি সে পরিচালনা করছে। তো এই উদ্দীপকটা দেখে আমরা যেটি বুঝলাম এখানকার যে আ যেখানে যেটা বলা হয়েছে সেটার সাথে এক মালিকানা কারবারের কিন্তু বেশ একটা মিল রয়েছে। তাহলে এখান থেকে যে দুটো প্রশ্ন আসছে সেটাই আনসার করা আসলে কষ্টসাধ্য হবে না। ১ম এ আছে মিস্টার কামালের ব্যবসা ভালো করার পেছনে এক মালিকানা ব্যবসার কোন সুবিধা আ অধিক কাজে লেগেছে? কর্মীদের উৎসাহ, সহজ পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক। আসলে এখানে কর্মীদের উৎসাহ, সহজ পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত, গ্রাহকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সবই কিন্তু এক মালিকানা কারবারের সুবিধা। বাট আমাদের থেকে বলা হয়েছে যে এখানে যেহেতু ৪ টা অপশন দিয়েছে, একটা অপশনকে আমাদেরকে বেছে নিতে হবে। আমরা দেখছি এই ৩ টার মধ্যে থেকে আমাদের ঘ নাম্বার অপশনটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। অর্থাৎ গ্রাহকদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে এই কারবারটি সে পেছনে ভালো করার পেছনে এই সুবিধাটি তার অনেক কাজে লেগেছে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা এলাকাও সে যেহেতু বেশ পরিচিত, এজন্য গ্রাহকদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কটা অবশ্যই ভালো। এই উদ্দীপকের আন্ডারে আরেকটি যে প্রশ্ন সেটি হচ্ছে মিস্টার কামালের পেস্ট্রি শপ ভালো চলে এর কারণগুলো কি কি? দোকানের সাজসজ্জা ভালো বলে আমরা দেখেছি এটা পরিপাটি পেস্ট্রি শপ। সে নিজেই ব্যবসা চালায়। আমরা সেটিও দেখেছি সে একাই ব্যবসা চালাচ্ছে এবং তার সাথে প্রয়োজনীয় ২ জন কর্মচারী রয়েছে। তার ব্যবসার অবস্থান ভালো বলে। অর্থাৎ আসলেও তাই। তার ব্যবসার অবস্থানটা স্কুলের পাশে গড়ে ওঠায় সে এটি একটি ভালো অবস্থানে আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে নিচের অপশনে বলা হয়েছে, ক তে বলা হয়েছে ১ এবং ২ অর্থাৎ দোকানের সাজসজ্জা এবং সে নিজে কারবার পরিচালনা চালায় বলে, আসলে তা না। এই দুটোর সাথে কিন্তু আরেকটিও রয়েছে। তার ব্যবসার অবস্থান ভালো বলে। আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ এবং ঘয়ে কিন্তু ৩ টি রয়েছে। অর্থাৎ সাজসজ্জা ভালো, ব্যবসা চালায় এবং ব্যবসার অবস্থান ভালো। এই ৩ টি কিন্তু তার ব্যবসাটি ভালো করার জন্য আ উপযোগী। এজন্য আমরা আ ঘ নাম্বার উত্তরটিকে আমরা এখানে বেছে নিচ্ছি।
উদ্দীপক সহ আমাদের আরেকটি প্রশ্ন আছে। যেমন প্রশ্ন আসতে পারে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 এবং 10 নম্বর উত্তরের আনসার দাও। কুমিল্লায় পারিবারিক জমিজমা থাকা সত্ত্বেও মিস্টার হিমেল গ্রীষ্মকালে পাহাড়ি জমি লিজ নিয়ে ভালো মানের আনারস চাষ করেন। এ কাজে তাকে 20 জন কর্মী সাহায্য করেন। ব্যবসায়ে সফলতা পাওয়ায় তার অর্জিত মুনাফার অধিকাংশ দিয়ে তিনি নিজ নামে আরো 10 একর জমি লিজ নেন। এখানে আমি আবার বলছি, কুমিল্লায় পারিবারিক জমি জমা থাকা সত্ত্বেও মিস্টার হিমেল গ্রীষ্মকালে পাহাড়ি জমি লিজ নিয়ে, সে নিজে নিচ্ছে, অন্য কেউ কিন্তু নয়, ভালো মানে আনারস চাষ করছে। এই কাজে তাকে 20 জন কর্মী সাহায্য করেন। কর্মী সাহায্য করতে পারে, কিন্তু তারা কিন্তু মুনাফার অংশটি নিচ্ছে না, তারা হয়তো পারিশ্রমিক পায়। ব্যবসা সফলতা পাওয়ায় তার অর্জিত মুনাফার অধিকাংশই তিনি নিজ নামে আরো 10 একর জমি লিজ নেন। তার মুনাফার কিছু অংশ নিয়ে, অধিকাংশ জমি নিয়ে সে নিজেই একা 10 একর জমি গেছে। অর্থাৎ তার ব্যবসায় কিন্তু কোনো অংশীদারি নেই। কর্মী আছে কিন্তু কোনো অংশীদার তার ব্যবসায় কিন্তু নেই। এখানে 9 নম্বর প্রশ্নে অর্থাৎ বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত মিস্টার হিমেলের ব্যবসাটি কোন ধরনের? এক মালিকানা, অংশীদারি, কোম্পানি এবং সমবায়। আমরা উদ্দীপক দেখে পড়ছি এবং বুঝতে পেরেছি এটি অংশীদারি কারবারও নয়, এটা কোম্পানি সংগঠনও নয়, এটা সমবায় সমিতি নয়, কারণ সে নিজেই কিন্তু পরিচালনা করছে। এটাকে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসায়। 10 নম্বর আছে, কোন পরিবেশ বিবেচনায় মিস্টার হিমেল গ্রীষ্মকালে আনারস চাষে উদ্বুদ্ধ হলেন? আমরা, তোমরা এর আগের অধ্যায়টিতে পড়েছো ব্যবসায় পরিবেশ নিয়ে, সেখানে পরিবেশ সম্পর্কে তোমরা জেনেছো। এখানে আমরা উদ্দীপকে দেখছি যে গ্রীষ্মকালে পাহাড়ি জমি নিয়ে সে ভালো মানে আনারস চাষ করছে। উদ্দীপকে কিন্তু আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশের কথা এখানে বলা আছে, যেটি আনারস চাষের জন্য উপযোগী। তাই এখানে যে 4টা অপশন দিয়েছে, এটাকে অর্থনৈতিক পরিবেশ কাজে লাগছে, প্রাকৃতিক পরিবেশ কাজে লাগছে, রাজনৈতিক নাকি সামাজিক। আমরা দেখছি মিস্টার হিমেল গ্রীষ্মকালে পাহাড়ি জমি নিয়ে, ঠিক না? তাহলে এখানে যেমন যেমন জলবায়ুটা বা আবহাওয়াটা যেমন উপযোগী, তেমনি পাহাড়ি জমি আনারস চাষের জন্য উপযোগী। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের এই প্রশ্নটি যদি বিবেচনা করি, তাহলে এখানে হবে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নে সাধারণত আমরা আমাদের জ্ঞানকেও যেমন যাচাই করে থাকি, আমাদের অনুধাবনকেও যাচাই করে থাকি, যে অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করেছি এবং সেটা আমরা বুঝতে পেরেছি কিনা। এবং এখানে একটু উদ্দীপক দিয়ে আছে, উদ্দীপকের সাথে মিলিয়ে প্রশ্নটি কোনটি অন্তর্ভুক্ত হবে, এই ধরনটিও কিন্তু আমরা এই ধরনের প্রশ্নে যাচাই করার চেষ্টা করে থাকি। এখানে একটি কথা বলবো, যে বহু নির্বাচনী প্রশ্ন যখন আসবে, সেক্ষেত্রে কোনটি জ্ঞানমূলক, কোনটি অনুধাবন, কোনটি প্রয়োগ, উচ্চতা, দক্ষতা, এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করার তোমাদের প্রয়োজন নেই। এগুলো তোমরা বোঝার জন্য বোঝো, কিন্তু পরীক্ষা যখন প্রশ্ন যখন উত্তর দেবে, তখন কিন্তু চেষ্টা করবে খুব দ্রুত প্রশ্নগুলোর আনসার দিতে। পরীক্ষার পরে তোমরা নয় চিন্তা করো যে ম্যাডাম কয়টি জ্ঞানমূলক দিয়েছে, কয়টি অনুধাবনমূলক দিয়েছে, কয়টি উচ্চতা দক্ষতা দিয়েছে। কিন্তু পরীক্ষার হলে বসে যদি তোমরা গণনা করতে থাকতো যে কয়টি প্রশ্ন জ্ঞানমূলক, কয়টি প্রশ্ন অনুধাবনমূলক, তাহলে কিন্তু এখানে তোমাদের সময়টি কিন্তু ব্যয় হবে। তোমরা যখন বাসায় চর্চা করবে, তখন তোমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারো বা দেখতে পারো, কিন্তু পরীক্ষার হলে কিন্তু অবশ্যই নয়। শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব সৃজনশীল প্রশ্ন অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে। এখানে ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো, এই প্রশ্নের সাধারণত 4টি অংশ থাকে, ক, খ, গ, ঘ। এবং ক নম্বর প্রশ্নটি সাধারণত জ্ঞানমূলক হয়, অর্থাৎ মৌলিক জ্ঞান, তুমি বই থেকে কোন জিনিসটি আসলে বেসিক শিখেছো। খ নম্বরটা থাকে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ এখানে তোমার জ্ঞানটিও যাচাই করা হয়ে থাকে এবং সেই সাথে তুমি নিজে এটির জ্ঞানের সাথে আরো নিজে কিছু বুঝতে পেরেছো কিনা, ব্যাখ্যা করতে পেরেছো কিনা, সেটিও এটা এখানে থাকে। অর্থাৎ জ্ঞানমূলক উত্তর দেওয়ার সাথে সাথে নিজস্ব কিছু ব্যাখ্যা এখানে প্রদান করতে হয়। এবং এখানে প্রশ্ন থাকে 2, আর ক নম্বরে থাকে হচ্ছে 1। আর গ নম্বরের ক্ষেত্রে আমি যেটাকে বলে থাকি আমরা, এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এক্ষেত্রে নাম্বার হচ্ছে 3, এবং এক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া হয়ে থাকে, দেখা হয়ে থাকে যে এই উদ্দীপকের বৈশিষ্ট্যের সাথে বইয়ে তোমরা যেগুলো পড়েছো সেটির সাথে মিল আছে কিনা, এবং সেটির ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হয় যে আমি উদ্দীপকের যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি তার সাথে আমি বইটা যে পড়েছিলাম তার সাথে অনেক মিল আছে, এই জন্য আমি
আমি বলতে পারি যে এই প্রশ্নের উত্তরটি আমার বইয়ের সাথে মিলে যাচ্ছে যেহেতু সেটি এটি হবে। আর তারপরেরটি হচ্ছে আমরা যেটাকে বলি উচ্চতার দক্ষতা। এক্ষেত্রে উদ্দীপকের সাথে আমার বইয়ের আলোচনার মিল আছে। আমি সেটা আমরা লিখছি। সেই সাথে নিজস্ব কিছু মতামত বা সিদ্ধান্ত এখানে দিতে হয়। অর্থাৎ আগের থেকে আরেকটু আ একটু তোমার জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য আমাদের উচ্চতার দক্ষতার প্রশ্নগুলো দেয়া হয়ে থাকে। তাহলে বোঝাই গেল ১ম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক, যেখানে সরাসরি বই থেকে তোমরা দিতে পারো। ২য় প্রশ্নের উত্তরে তুমি বই থেকে উত্তরটি দিবে। বইয়ের প্রশ্ন সেই সাথে নিজস্ব কিছু ব্যাখ্যাও সেখানে প্রদান করবে। এবং ৩য়টির ক্ষেত্রে উদ্দীপকের সাথে বইয়ের কোন বৈশিষ্ট্যগুলো মিল আছে সেটিকে তোমাকে যাচাই করে উত্তরটি দিতে হবে এবং শেষের দিকে তোমার সামগ্রিক বিবেচনায় একটা নিজস্ব সিদ্ধান্ত অবশ্যই উদ্দীপকের থেকে বাইরে নয় বা বই থেকে বাইরে নয়, সেভাবে ব্যাখ্যা করে এটি দিতে হবে। তাহলে আমি শুরু করছি ১ নম্বর প্রশ্নটি। উদ্যমী যুবক সুশান্ত আ ৳২৫,০০০ ধার করে মোট ৳৫০,০০০ পণ্য সামগ্রী কিনে মুদির দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য সামগ্রী নেই। ফলে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এমত অবস্থায় কয়েকজন নিয়মিত ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারেন না, তার একটা তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ওইসব পণ্য দোকানে তোলেন। কিছুদিনের মধ্যে তার বিক্রয় বাড়ে এবং ধীরে, ধীরে তিনি ব্যবসায় উন্নতি লাভ করে। আমি উদ্দীপকটা আবার বলছি, যে উদ্যমী যুবক সুশান্ত সে ৳২৫,০০০ ধার করে, তার নিজের কাছে ছিল, আবার সে ৳২৫,০০০ ধার করে মোট ৳৫০,০০০ দিয়ে তিনি একটা মুদির দোকান নেয়। কিন্তু তার স্বল্প পুঁজির কারণে তার পর্যাপ্ত সামগ্রী নেই। আ তবে অন্যান্য কয়েকজন ক্রেতা তাকে পরামর্শ দিল যে ক্রেতারা যেটা চায় তার ভিত্তিতে আপনি চাহিদা অনুযায়ী আরো কিছু পণ্য দোকানে তোলেন এবং সে সেটি তালিকা তৈরি করে সেটার পরবর্তী সে দোকানে সেটা তুললো এবং যেহেতু ক্রেতার চাহিদা অনুযায়ী সে তুলেছে, তার বিক্রয় বেড়ে গেছে। ধীরে, ধীরে এই ব্যবসাতেও উন্নতি লাভ করেছে। এখানে প্রশ্নটি আছে, এক মালিকানা ব্যবসায়কে আমরা সহজেই জানি, আমরা আগেই ক্লাসে পড়েছি। আমাদের এই অধ্যায়ে আমরা পড়েছি যে একজন মালিক কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায়কে বলে। আ তারপরটি হচ্ছে অসীম দায় বলতে কি বোঝায়? আমরা জানি এক মালিকানা কারবারে মালিকের দোকানের যদি দায় থাকে, তার ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ থেকে সে যদি সেই দায়টি পরিশোধ করতে নাও পারে, তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে তার দায় পরিশোধ করতে হয়। এটাকে বলা হয়ে থাকে অসীম দায়। এর সাথে যদি আমরা কিছু যোগ করতে চাই তাহলে বলতে পারি, যেহেতু কারবারের দায়ের পরিমাণ বেশি, এজন্য মালিককে খুবই সাবধানতার সাথে খামখেয়ালি না করে তাকে ব্যবসা পরিচালনা করতে হয় যাতে সে ক্ষতির সম্মুখীন না হয়। এখানে আরেকটি নম্বরে যেটি প্রশ্নটা দেওয়া হয়েছে যে এক মালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যটিকে উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে ব্যাখ্যা করো। তো আমরা আমরা এক মালিকানা ব্যবসায় কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছি, যে একক মালিকানা, স্বল্প পুঁজি, তারপরে পরিবর্তনশীল ব্যবসায় ভোক্তার সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক, প্রত্যক্ষ যোগাযোগ, আমরা পড়েছি একক সিদ্ধান্ত। তো এই ধরনের অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছি। তাহলে এই উদ্দীপকের সাথে কোন বৈশিষ্ট্যটা মিলে যাচ্ছে? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রেতার সাথে তার প্রত্যক্ষ সম্পর্ক থাকার কারণে সে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। অর্থাৎ সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সে ক্রেতার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পণ্য সামগ্রী সে দোকানে তোলে এবং সেই প্রেক্ষিতে তার বিক্রয় পরিমাণ বাড়ে। এজন্য আমরা বলতে পারি যে ভোক্তার সাথে সম্পর্ক থাকার কারণে এবং দ্রুত, যেটা মূল যে কথাটা, সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে সে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পেরেছে বলেই সে তার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে তাকে সাহায্য করেছে। অর্থাৎ এক মালিকানা কারবারের যে বৈশিষ্ট্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এই বৈশিষ্ট্য তাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে সাহায্য করেছে। এর পরের প্রশ্নটি হয়েছে উদ্দীপকের পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা নির্বাচন করার যৌক্তিকতা মূল্যায়ন করো। এখানে তোমার কিছু নিজস্ব মতামত, নিজস্ব চিন্তন ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। উদ্দীপকের পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা নির্বাচন করার যৌক্তিকতা। সে যে এক মালিকানা ব্যবসাটা নির্বাচন করছে এটা কি ঠিক হয়েছে? আমরা কিন্তু দেখেছি সে নিজেই একজন ব্যক্তি, সে নিজেই টাকা সরবরাহ করে ব্যবসা করছে। ক্রেতাদের পরামর্শ অনুযায়ী সে তার
দ্রব্য সামগ্রী ওঠাচ্ছে, এগুলোর সাথে কিন্তু মিলে যাচ্ছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যটি। এখানে আমরা বলতে পারি উদ্দীপকের সুশান্ত স্বল্প মূলধন নিয়ে ব্যবসাটি গঠন করেন। মুদি দোকানটি দিতে তাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। এছাড়াও তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে দোকানে পণ্যের বৈচিত্র্য আনেন, ফলে সে সহজেই ব্যবসা সফলতা পেয়েছেন। তাই বলা যায় সুশান্তের এক মালিকানা ব্যবসা নির্বাচন করাটা যুক্তিযুক্ত হয়েছে। এখানে আমি ক্লাসে যেহেতু আমি বলছি, আমি উত্তর সংকেত প্রদান করছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আরেকটু বিস্তারিতভাবে উত্তরটিকে দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই মূল যে কথাটি সেটিকে এড়িয়ে না, মূল কথাটি লিখে একটু সুন্দরভাবে আর একটু বিস্তারিতভাবে লেখার চেষ্টা করলে তোমরা এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা 4-এ 4ই পাবে। এরপরের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, জনাব ফারহান দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ কিনে এনে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করেন। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর ইলিশ মাছের চাহিদা থাকায় তার ব্যবসাটি দিন দিন সমৃদ্ধির দিকে যাচ্ছে। এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে কম ঝুঁকির ব্যবসা বলতে আমরা কোনটিকে বুঝি? আমরা সহজেই জানি যে কম ঝুঁকির ব্যবসা বলতে এক মালিকানা ব্যবসাকে বোঝায়। আর আরেকটি খ নম্বরে যে প্রশ্ন 2 নম্বরে রাষ্ট্রীয় ব্যবসা জনগণের ব্যবসা উক্তিটি ব্যাখ্যা করো। আমরা আগেই মালিকানা ভিত্তিতে ব্যবসায় শ্রেণীবিভাগে পড়েছি। রাষ্ট্রীয় ব্যবসার মূল লক্ষ্য কিন্তু মুনাফা অর্জন নয়, এটা হচ্ছে জনগণের কল্যাণ সাধন, যাতে আপাময় জনগণ তারা সেবা পেতে পারে, তারা কম মূল্যে পণ্য সামগ্রী কিনতে পারে, বা তারা কর্মসংস্থানের ব্যবস্থা তাদের করা যায় সেই লক্ষ্য নিয়ে, বা দেশকে রক্ষা করা যায়, দেশ নিরাপত্তামূলক কিছু ব্যবসা আছে। এই সামগ্রিক চিন্তা ভাবনা করেই কিন্তু আহ আহ এই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি রাষ্ট্রীয় ব্যবসা একটি জনকল্যাণমূলক ব্যবসা। আমাদের 3 নম্বর প্রশ্নটি আছে, জনাব ফারহানের ব্যবসাটি এক মালিকানা ব্যবসার কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত? আমাদের উদ্যোগে কিন্তু আছে যে উনি মাছ কিনে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করেন। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদী ইলিশ মাছের চাহিদা থাকায় সে ব্যবসা দিন দিন সমৃদ্ধির দিকে যাচ্ছে। আমরা এক মালিকানা ব্যবসা অনেকগুলো ক্ষেত্রে কথা পড়েছি। পচনশীল দ্রব্যের ব্যবসায়, স্বল্প পুঁজির ব্যবসায় পড়েছি, পরিবর্তনশীল পণ্যের ব্যবসায়, খুচরা পণ্যের ব্যবসায়, পেশাদারি ব্যবসায়, প্রত্যক্ষ তত্ত্বাবধানের ব্যবসায়। তো এক্ষেত্রে জনাব ফারহানের ব্যবসাটি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? তো এটি দেখে আমরা কি মনে হচ্ছে, যেহেতু মাছ, হ্যাঁ, মাছ একটি পচনশীল পণ্য, সুতরাং আমরা এখানে বলতে পারি যে তিনি ব্যবসার ক্ষেত্রে পচনশীল পণ্যের ব্যবসা নির্বাচন করেছেন। মাছের মধ্যে কিন্তু অনেক আছে যে পচনশীল, সেটা হচ্ছে মাছ, মাংস, ফলমূল, দুধ, শাকসবজি, এই ধরনের ব্যবসাগুলোকে কিন্তু আমরা বলে থাকি পচনশীল দ্রব্যের ব্যবসায়। তাহলে উদ্দীপকের যে পণ্যটি আছে, সেক্ষেত্রে আমরা বইতে যেটা পড়েছি সে এক মালিকানা কারবার ক্ষেত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে জনাব ফারহানের ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসার পচনশীল দ্রব্যের ব্যবসার অন্তর্গত। আমাদের 4 নম্বর প্রশ্নটা আছে, সেটি হচ্ছে ঘয়ে যেটি আছে, তুমি কি মনে করো এ ধরনের ব্যবসার মাধ্যমে দেশের সম্পত্তির সুষম বন্টন সম্ভব? তোমরা দেখো যে এখানে আহ, এখানে আহ, সে ফারহান দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ কিনে এনে তিনি ঢাকার বিভিন্ন বাজারে তিনি সরবরাহ করেন। অর্থাৎ আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের যে মাছগুলো আছে সেগুলো সেই অঞ্চলে কিন্তু থেকে যাচ্ছে না, তার ব্যবসার মাধ্যমে সেটি ঢাকার বিভিন্ন বাজারে সেটি চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেশের আসলেই সে যে ব্যবসাটি করছে সেটির মাধ্যমে আমাদের দেশের সম্পদের সুষম বন্টন সম্ভব। মাছ একটি সম্পদ, আমাদের দেশের একটি সম্পদ, কিন্তু দেশের সব জায়গায় কিন্তু নদী প্রবাহিত হয় না বলে সব এলাকার মানুষ এই সম্পদ ভোগ করার সুযোগ পায় না। বিশেষ করে ঢাকা জেলার মধ্য দিয়ে পদ্মা এবং মেঘনা নদী প্রবাহিত না হয় এই জেলার মানুষজন ইলিশ মাছের অভাব বোধ করে। জনাব সাইফুল পদ্মা ও মেঘনা ইলিশ মাছ সরবরাহ করায় অন্যান্য এলাকার মানুষের পাশাপাশি ঢাকার মানুষজনের মধ্যেও এই সম্পদ বন্টন করা যায়। সুতরাং এভাবে এক মালিকানা অর্থাৎ তার ব্যবসার মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন করা সম্ভব। আমাদের 3 নম্বর সৃজনশীল কোশ্চেনটি হচ্ছে, কৃষিক্ষেত্রে অপার সম্ভাবনার কথা বুঝতে পেরে উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও আকিব রহমান চাকরি না করে কৃষিকাজকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। নিজ পুঁজি এবং দক্ষতায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি খামার, বীজ থেকে চারা উৎপাদন, ডিম থেকে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন ইত্যাদির মাধ্যমে তার ব্যাপক উন্নতি হয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী শহরে তিনি তার উৎপাদিত পণ্য বাজারজাত করার
উদ্যোগ নিয়েছেন। আকিব রহমান উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি চাকরি করছেন না, তিনি স্বাধীন জীবিকা হিসাবে এই কৃষিকাজকে বেছে নিয়েছেন। তিনি নিজ পুঁজি এবং দক্ষতায় গড়েছেন আধুনিক কৃষি খামার। তিনি বীজ থেকে চারা উৎপাদন করছে, ডিম থেকে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করছে, তার ব্যাপক উন্নতি হয়েছে এবং সে পার্শ্ববর্তী শহরে তার পণ্যের বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন। এখানে প্রশ্ন কয় এসেছে, ট্রেড লাইসেন্স কি? আমরা আগেই আলোচনা করেছি আর আগের ক্লাসে, যে স্থায়ীভাবে ব্যবসা করতে হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং বা মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে লাইসেন্স বা ট্রেড নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে। সব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে না, কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর ব্যবসায় জোট কি? আমরা মালিকানা ভিত্তিতে আমরা পড়েছি যে পারস্পরিক ক্ষতিকর ব্যবসা প্রতিযোগিতা বন্ধ করে অধিক মুনাফা অর্জন করার জন্য কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান তারা কেন্দ্রীয় তত্ত্বাবধানের মাধ্যমে জোটবদ্ধ হলে তাকে আমরা বলে থাকি ব্যবসায় জোট, এবং ট্রাস্ট, কার্টেল কোম্পানি এগুলো হচ্ছে ব্যবসায় জোটের উদাহরণ। গ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি, সেটি হচ্ছে মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের, ব্যাখ্যা করো। আমরা সহজেই বুঝতে পারছি যে মালিকানার ভিত্তিতে এটি একটি এক মালিকানা ব্যবসা সংগঠন, কারণ উনি নিজেই এই ধরনের ব্যবসা মূলধন বিনিয়োগ করেছেন জনাব আকিব। তিনি সব মুনাফা একাই ভোগ করে থাকেন, ঝুঁকি সে একাই বহন করে থাকে। তাহলে উদ্দীপকের বৈশিষ্ট্যের আলোকে আমরা উদ্দীপকের যে বৈশিষ্ট্যগুলো আছে ব্যবসার সাথে, তার সাথে এক মালিকানা কারবারের ব্যবসার বৈশিষ্ট্যে কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আমরা বলতে পারি যেহেতু তিনি নিজেই একা পুঁজি বিনিয়োগ করেন, তার খামারটির মালিক তিনি একাই, তিনি নিজে এটা পরিচালনা করেন, তাই বৈশিষ্ট্যের ভিত্তিতে এক মালিকানার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এই ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তারপরে প্রশ্নটি আছে, কোন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী শহরে বাজার সৃষ্টি করা সম্ভব? এখানে আমাদের আরেকটু চিন্তা করতে বলা হয়েছে। উদ্দীপকের সাথে আমরা আগেটাতে মিল পেয়েছি, এখন আমাদেরকে বলেছে আরেকটু তাকে নিয়ে বেশি চিন্তা করতে, আমাদের চিন্তার ক্ষেত্রটিকে বৃদ্ধি করার জন্য। আসলে তোমরা আগে প্রথম যে অধ্যায় সেখানে কিন্তু আমরা পড়েছো যে ব্যবসার ক্ষেত্রে উপযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু ব্যবসা করা যায়। কিছু কিছু ক্ষেত্র আছে ব্যবসা যেখানে উপযোগ সৃষ্টি হয়। এখানে কিন্তু স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে উদ্দীপকের পার্শ্ববর্তী শহরে আমাদের বাজার সৃষ্টি করা সম্ভব। উৎপাদনকারী এবং ভোগকারীর মধ্যকার স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে পরিবহনের মাধ্যমে। এর ফলে এক স্থান থেকে উৎপাদিত পণ্য অন্য স্থানের ভোক্তাদের কাছে পৌঁছানো যায়। এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করা সম্ভব হয়। উদ্দীপকের আকিবের উদ্যোগে সফল হবে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে। উৎপাদনকারী এবং ভোগকারীর মধ্যে স্থানগত দূরত্ব বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে এই বাধা দূর করা যায়। এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পৌঁছানো যায়। আকিব যদি তার উৎপাদিত পণ্যগুলো পাশের শহরে বিক্রি করতে চান তাহলে সেগুলো পরিবহনের মাধ্যমে নিয়ে যেতে হবে। সুতরাং বলা যায় স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী শহরে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করা সম্ভব। এরপরে আমি যে প্রশ্ন আলোচনা করলাম, এরপরে আমাদের আরেকটি উদ্দীপক রয়েছে, সেটি আমি আলোচনা করব। তাহলে আমরা পরবর্তীতে যাব। শিক্ষার্থীরা, 4 নম্বর উদ্দীপকটি হচ্ছে, স্নাতক পাশ করে চাকরি না করে আরাফাত রাজশাহীর মণিবাজার চত্বরে স্বল্প পুঁজি নিয়ে একটি ফ্লেক্সি লোড ফ্যাক্স ও ফটোস্ট্যাটের দোকান দেন। তিনি নিজেই ফটোকপি করেন এবং ব্যবসা পরিচালনা করেন। এখানে দুটি সরকারি কলেজ এবং কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় আছে। চাহিদা বিবেচনায় আরাফাত একটি কম্পিউটার ক্রয় করেন এবং ইন্টারনেট পরিচালনার জন্য একজন সহযোগী নিয়োগ করেন। বর্তমানে তার ব্যবসায় লাভজনক। আমরা এই ধরনের দোকান, ফ্লেক্সিলোড, ফটোস্ট্যাট এই ধরনের দোকান কিন্তু অনেকেই দেখে থাকি যেখানে কম্পিউটারের কাজও করা হয়ে থাকে। তো সৃজনশীলের পরিপ্রেক্ষিতে প্রশ্নগুলো হচ্ছে, ক নম্বর, পৃথিবীর প্রাচীনতম ব্যবসা সংগঠনের নাম কি? আমরা জানি এক মালিকানাই হচ্ছে প্রাচীনতম ব্যবসা সংগঠন। উদ্দীপকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সমবায় সমিতির মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। তোমাদের এখানে বলে নেই যে অধ্যায়ে পড়াবো ঠিক সেই অধ্যায়ের উপরেই যে ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে তা না। ক, খ অনেক সময় অন্য অধ্যায় থেকেও আসতে পারে অথবা একই অধ্যায় থেকেও আসতে পারে। তো এখানে সমবায় সমিতির মূল উদ্দেশ্যের কথা আমরা মালিকানা ভিত্তিতে পড়েছি। সেটি হচ্ছে সমাজের দরিদ্র জনগোষ্ঠী, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের আর্থিক কল্যাণ সাধনই হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য। আমি সংক্ষিপ্তভাবে বললাম, তোমাদের একটু বিস্তারিতভাবে লিখতে হবে।
নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত আরাফাতের ব্যবসা সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন ব্যাখ্যা করো। তো এখানে উদ্দীপকে যে যেগুলো আছে তার সাথে মিলে যাচ্ছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, অর্থাৎ আরাফাত নিজেই ব্যবসাটি পরিচালনা করছেন, যদিও সে একজন সহযোগী নিয়োগ করেছেন। ব্যবসায় মুনাফা সে একাই নিয়ে থাকেন, ব্যবসা পরিচালনা করে থাকেন, ক্রয় বিক্রয় করে থাকেন। এই জন্য সবকিছু প্রেক্ষাপটে আমরা বলতে পারি তার যেহেতু কোনো অংশীদার নেই, এই জন্য মালিকানার ভিত্তিতে এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়। উদ্দীপকে বর্ণিত আরাফাতের ব্যবসা সম্প্রসারণের যৌক্তিকতা মূল্যায়ন করো। উদ্দীপক দেখে আমরা বুঝলাম এক মালিকানার ব্যবসা এবং কেন সে তার ব্যবসাটি সে আরেকটু বাড়িয়েছে বা তার সম্প্রসারের যৌক্তিকতা কি। আসলে সে বাড়াতে পারে কারণ সে যেখানটায় সে যেহেতু স্বল্প পুঁজি নিয়ে, আমরা জানি ফ্লেক্সি লোড, ফ্যাক্স এবং ফটোস্ট্যাট এর বেশ লাভজনক ব্যবসা, এবং সে যেখানে তার দোকানটি আছে সেখানে দুটো সরকারি কলেজ আছে, কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমরা জানি স্কুল কলেজ ছাত্রছাত্রীদের ইন্টারনেট কম্পিউটারের অনেক কাজ দরকার হয়ে থাকে। এজন্য এই ধরনের ব্যবসা আরেকটু পরিধি বাড়ানো কিন্তু খারাপ নয়, বাড়াতেই পারে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার দোকানের যে কাজগুলো করা হয় সে কাজে যেহেতু চাহিদা রয়েছে, এজন্য চাহিদা বিবেচনায় তার ব্যবসাটি সম্প্রসারণ করা যৌক্তিক বলে আমরা মনে করি। শিক্ষার্থীরা, এক মালিকানা ব্যবসার উপর এটি আজকের আমার শেষ ক্লাস। এই ক্লাসে আমি বহু নির্বাচনী এবং ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের প্রয়োজন পড়ে বা তোমাদের জানার আরো কিছু থাকে, তাহলে পরবর্তীতে আরো কয়েকটি ক্লাস নিয়ে আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ইতিমধ্যে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে বুক লিস্ট দেওয়া হয়েছে, তোমরা বই কিনেছো। যে বই কিনে থাকো না কেন সে বইয়ের প্রতিটি অধ্যায় শেষে দেখবে অনেক বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা সেগুলো একটু চর্চা করবে, দেখবে তোমরা সেগুলো বুঝতে পেরেছো, এবং যত পড়বে তোমাদের বোঝার পরিধিও তত বাড়বে এবং লেখার দক্ষতাও তত বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ের উপর, এক মালিকানা কারবারের উপর, ব্যবসার উপর আজকে আর এই ক্লাসের মাধ্যমে আমার এই অধ্যায়টি শেষ হলো। তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো অধ্যায়ে আবার দেখা হবে, আলোচনা হবে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।